সুর ছন্দে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করছে বাংলাদেশ। রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বাঙালিয়ানা ধরে রাখার প্রত্যয়। রবীন্দ্র সরোবরে চলছে সুরের ধারার বর্ণাঢ্য পরিবেশনা। শুভ নববর্ষ। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, নতুন বছরের প্রথম সকাল। আজ পুরো দেশ মেতে উঠেছে বর্ষবরণের উৎসবে। রমনা বটমূলেও চলছে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। আছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, যাব তার কাছে। শান্ত, সকাল থেকেই আপনি আমাদেরকে দেখাচ্ছিলেন ছায়ানটের যে বর্ষবরণের অনুষ্ঠান চলছিল। এই মুহূর্তে কি আয়োজন চলছে সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই মুহূর্তে খুব মজার একটি গান হচ্ছে, ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে। এই গানটি কিন্তু সম্মেলক গান, ছোটদের এবং বড়দের মিলিয়ে তারা কিন্তু এই গানটি পরিবেশন করছেন। এবং বলতে হবে যে এই যে বর্ষবরণ আয়োজন ছায়ানটের, সেটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবং শেষ পর্যায়ে বলতে আর সামনে হয়তো বা আর দুইটি গান আছে, দুইটি গানের পরে কথন, তারপরে জাতীয় সঙ্গীত দিয়ে এবারের মতো বর্ষবরণ আয়োজন সম্পন্ন হবে। অর্থাৎ সময় হিসাব করলে হয়তো বা আর ৬ থেকে ৭ মিনিট আয়োজন রয়েছে, বা সর্বোচ্চ ১০ মিনিট আয়োজন রয়েছে। সকাল থেকে বলতে হবে যে শিল্পীরা কিন্তু একদম ভোরবেলা, ভোরও ঠিক বলা যায় না, সেটাকে শেষ রাত বলা যায়, সেই সময় শিল্পীরা কিন্তু এসে উপস্থিত হন, তাদের মঞ্চে আসন গ্রহণ করেন, তাদের সাউন্ড চেক করেন, সব কিছু পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ রূপে সম্পন্ন করার পরে কিন্তু দর্শকরা আসতে শুরু করেন। এবং সে আয়োজন শুরু হয় জাগো আলোক লগনে এই গানটির মাধ্যমে, সম্মেলক এই গানের মাধ্যমে। এবং এখানে আগত যারা দর্শকরা রয়েছেন তারা সকলে মিলেই কিন্তু প্রত্যাশা করছেন বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী যারা রয়েছেন সারা পৃথিবীতে, এমনকি প্রত্যেকটি মানুষ, মানব জাতির যত মানুষ এই মুহূর্তে পৃথিবীতে জীবিত রয়েছেন, সবাই মিলে যাতে ভালো থাকতে পারেন, প্রশান্তিতে থাকতে পারেন, যুদ্ধের যে ডামাডোল বাজছে সেটি যাতে থেমে যায়, প্রশান্তি যেন বিরাজ করে। এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি যে বড় সংকটে পড়িয়া দয়াল লালন সাঁইয়ের সেই বিখ্যাত গান পরিবেশন করা হচ্ছে। এবং শিল্পী তিনি কিন্তু গানের টান শুরু করেছেন। দর্শকদের সাথে কথা হচ্ছিল, তাদের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে প্রশান্তির কথা, স্বপ্নের কথা, এবং এই জাতিসত্তার যে বিকাশ, প্রশান্তির যে জায়গা, সেটি যাতে তারা অনুভব করতে পারেন, সবাই মিলে যাতে আমরা শান্তিতে থাকতে পারি। চলুন আমরা সেই গানটা একটু শুনে আসি।
কথোপকথন, নিজের সাথে কথা বলা। এবং এখানে কিন্তু ছায়ানটের যে আয়োজন, সেই আয়োজনে যে গানের তালিকাগুলো করা হয়েছে, অনুষ্ঠান সূচি করা হয়েছে, সেই অনুষ্ঠান সূচির একদমই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর একটি সম্মেলক গান, এরপর পরই ছায়ানট সভাপতি সরোয়ার আলী তিনি কথা বলবেন, এবং সবশেষ আমাদের সবার প্রিয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের মাধ্যমে পুরো আয়োজন এখানে সম্পন্ন করা হবে। সব মিলিয়ে বলতে হবে যে অসংখ্য মানুষ এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন। সবার একটি চাওয়াস, যাতে আমরা সবাই মিলে ভালো থাকি, বাংলাদেশের সবাই যাতে ভালো থাকে, বাঙালি সবাই যাতে ভালো থাকে। সব শান্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কিছুক্ষণের মধ্যে ছায়ানটের অনুষ্ঠানটিও শেষ হয়ে যাবে, তবে বর্ষবরণের অনুষ্ঠান সারা দেশেই নিশ্চয়ই পালিত হবে এবং হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সকাল 9:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হবে বৈশাখী শোভাযাত্রা। সেখানে রয়েছেন আমার সহকর্মী আহমেদ রেজা। যাচ্ছি তার কাছে। রেজা, শুভ নববর্ষ। ক্যাম্পাস এলাকায় বর্ষবরণ উদযাপনের সার্বিক যে প্রস্তুতি, সেটি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, শুভ নববর্ষ। এসো হে বৈশাখ, এসো এসো। অর্থাৎ পুরাতনকে বিদায় দিয়ে নতুনের যে আহ্বান, নতুনের যে আগমন, সেই আগমনকে বরণ করে নিতে বাঙালির আসলে এই আয়োজন, বাঙালির এই প্রস্তুতি এবং বাঙালির এই সমবেত উপস্থিতি। আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মানুষের উপস্থিতি, সেটি শুধুমাত্র নতুনকে বরণ করে নেবার প্রয়াসই নয়, একই সাথে এমন কথাও জাগরণের মধ্যে নিয়ে আসা, যেটি আসলে বাংলাদেশকে, বাঙালিকে এগিয়ে নিয়ে যাবে প্রতিনিয়ত। এবং সেটি আপনি জানাচ্ছিলেন মূলত ঠিক 9:30টায় এই যে কর্মযজ্ঞ কিংবা বিশাল আয়োজন, ঐতিহ্যের ধারাবাহিকতায় এই যে বৈশাখী শোভাযাত্রা, যেটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল, যেটি গতবার আনন্দ শোভাযাত্রা হিসেবে পরিচিত ছিল, সেটি এবার বৈশাখী শোভাযাত্রা নামে শুরু হচ্ছে ঠিক 9:30টায়। এবং সেখানে সেই আয়োজনে সমবেত হতে ইতিমধ্যে কিন্তু মানুষের যে উপস্থিতি, সেটি ক্রমান্বয়ে বাড়ছে। আমরা দেখছি যে বেলা যত বাড়ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে। এর আগে অনেকেই মূলত রমনার বটমূলে ছিল, সেখান থেকে সেই কার্যক্রম শেষ করে এখানে এসেছেন, সম্ভবত হয়েছেন, এবং তারা তাদের মতো করে এই সময়টাকে নিজেদের মতো করে উদযাপন করছেন, বাঙালিয়ানার মধ্য দিয়ে উদযাপন করছেন। এবং অনেকেই যেটি বলছিলেন যে এই উৎসব আসলে বাঙালির, এই উৎসব আসলে লাল সাদার, লাল সবুজের এই বাংলাদেশ, 56,000 এই বর্গমাইলের এই বাংলাদেশে লাল সাদার যে আবেশ, লাল সাদার যে উপস্থিতি এই বৈশাখের মাধ্যমে, এবং সেখানে নতুনকে গ্রহণ করা এবং পুরাতনকে বিদায় দিয়ে সকল গ্লানি দুঃখ মুছে যে নতুন করে শুরু করবার প্রয়াস, সেটি এইখান থেকে এই বার্তা ছড়িয়ে দেয়। এবং এই যে মানুষের উপস্থিতি এবং এই যে ঐতিহ্যের ধারাবাহিকতায় এই শোভাযাত্রার আয়োজন, সেটি কিন্তু সমকালীন বার্তা যেমনভাবে দেয় শাওন, একই সাথে বার্তা দেয় ঐতিহ্যেরও। অর্থাৎ বাঙালি হিসেবে আমাদের যে গৌরবের ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের বহিঃপ্রকাশ কিন্তু এমন আয়োজনগুলো, এমন এই আয়োজনগুলোই মনে করিয়ে দেয় বাঙালি হিসেবে আমাদেরও বেশ গৌরবের ঐতিহ্য রয়েছে। একই সাথে সমকালীন যে বার্তাগুলো রয়েছে, যে আপনি জানেন যে ঠিক বাংলাদেশ কয়েকটা বছর ধরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নানা সংকটে ছিল, সেই সংকটগুলোয় আসলে মানুষের উপস্থিতি সেগুলো কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে সে কথাই তারা ক্রমান্বয়ে জানাচ্ছিলেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার কাছে বৈশাখটা আসলে কেমন? আমরা অনেকটা সময় বলি যে লাল সাদার একটা উৎসব থাকে, সবার মধ্যে একটা প্রাণোচ্ছল ব্যাপার থাকে। আপনার কাছে বৈশাখটা কেমন? আমার কাছে বৈশাখ মানে হচ্ছে যে বাঙালি জাতির একটা ঐতিহ্য, যেটা শুধুমাত্র লাল সাদা রঙে আবদ্ধ না, একটা কালারফুল উৎসব। সেখানে সবাই বিভিন্ন রঙের একটা প্রাণের মিলনের মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপিত হয়। এটাই আমার কাছে বৈশাখ। জি, শাওন, শুনছিলেন যে বৈশাখের আসলে এক একজনের কাছে এক এক রকম সেই যে উপস্থিতি বা ধারাবাহিকতা, সেটি এক একজন এক এক রকম করে আসলে মনে করেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, যাদের কাছ থেকে জানতে চাই মূলত তাদের ইচ্ছের বহিঃপ্রকাশ কিংবা বৈশাখকে ঘিরে তাদের যে আনন্দ আয়োজন বা কিংবা তাদের যে চিন্তা ভাবনা, সেটি একটু কথা বলতে চাই আপনার সাথে। শুভ নববর্ষ, কেমন লাগছে এখানে আসতে পেরে? আমি দেখছি যে পরিবার পরিজন সহ আপনি এসেছেন, সবাইকে নিয়ে কেমন লাগছে একটু যদি জানাতেন। এবং এইখানে আসার নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে, ওদেরকে নিয়ে আসার একটি উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আসলে হচ্ছে এখানে আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে নতুন বছরকে কিভাবে বরণ করা হয় সেটা দেখানোর জন্য। যে আর হচ্ছে নতুন বছর, নতুন আশা, বাচ্চা কাচ্চারা হচ্ছে এগুলো দেখবে, দেখে অনেক কিছু শিখতে পারবে আশা করি। আপনি কি আমাদেরকে শুভ নববর্ষ জানাতে পারবেন?
ও আচ্ছা, আপাতত যে জানাতে পারবে না। এই যে নতুন প্রজন্মের শিশুরা যারা রয়েছে, নতুন প্রজন্মের সদস্যদেরকে এই বাঙালি ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়াটাকে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করছেন? এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য, এটা সম্পর্কে বাচ্চাদেরকে অবশ্যই জানাতে হবে। আমরা যদি ওদেরকে না নিয়ে আসি তাহলে ওরা জানবে কিভাবে? ধন্যবাদ। শুনছিলেন শাওন, এই যে মানুষের উপস্থিতি, এই যে আয়োজন, এই যে হাস্যোজ্জ্বল উপস্থিতি, সেই উপস্থিতির মাধ্যমেই কিন্তু আমরা জানাচ্ছিলাম যে বাঙালির ঐতিহ্যের গৌরবের কথা, বাঙালির প্রাণের যে আয়োজন সেটির কথা, এবং নানান সেই আয়োজনে আমরা দেখেছি যে ভিনদেশি অনেকেই কিন্তু যুক্ত রয়েছেন বিভিন্ন দেশ থেকে এসেছেন, এবং তারাও কিন্তু এসে এখানে সমবেত হয়েছেন এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমি এমনই কয়েকজনের সাথে একটু কথা বলে দিতে চাই এই মুহূর্তে আপনাদের সাথে, যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন বাংলাদেশে, এবং বাংলাদেশের এই যে কালারফুল যে উদযাপন সেটি আসলে তারা কেমনভাবে উদযাপন করছেন। মে আই টক টু উইথ ইউ? No, sorry, we're not allowed. ওকে, ইটস ওকে। সো আমরা একটু আগে দেখছিলাম যে বেশ কয়েকজন আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে উপস্থিতি, অর্থাৎ বাংলাদেশিদের উপস্থিতি, সেটি তারা অনন্যভাবে দেখেন। Can I talk with you? My friend from China. Yeah. বাংলাতেও কথা বলতে পারে। Oh, you can speak in Bangla as well. আচ্ছা। Okay. কেমন আছেন? খুব ভালো লাগে, মানে এখানে অনেক মানুষ আছে এবং মানুষেরা খুব ফ্রেন্ডলি, খুব ভালো লাগে। এবং আমি প্রথমে নববর্ষের পরিবেশ মানে অভিজ্ঞতা অর্জন করেছি, তাই খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। এই যে লাল পরেছেন, সাদা পরেছেন, এটি জানেন যে এটি আমাদের উৎসবের রং। হ্যাঁ, বৈশাখের উৎসবের রং। জি। জি, শেষে শুনছিলেন একজন ভিনদেশির কাছে, শুনছিলাম বাঙালির যে উৎসবের এই আয়োজনে সেখানে যে মানুষের উপস্থিতি, এবং তারা তাদের মতো করে এই আয়োজনকে গ্রহণ করছেন, এবং সেখানে যুক্ত হয়েছেন নানা বয়সী মানুষও, এবং ভিনদেশি মানুষেরাও যুক্ত রয়েছেন। পরিবারের ছোট শিশুদেরকে নিয়ে আসা হয়েছে। শাওন, একটু আমি যদি বলে রাখি, এই যে শোভাযাত্রাটি সেটি আসলে মূলত বেশ কয়েকটি স্তরে বিন্যস্ত থাকবে, এবং শুরুর দিকেই একদম অগ্রভাগে একটি নিরাপত্তা বলয় থাকবে পুলিশের এবং বিভিন্ন বাহিনীর সমন্বয়ে, এবং তারপরেই বাংলাদেশ পুলিশের অশ্বারোহী একটি দল থাকবে। এরপর পরেই আসলে গণমাধ্যম কর্মীদের একটি অংশগ্রহণ থাকবে, এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকবে, যাতে তারা সেখান থেকে আসলে সকল ধরনের ছবি এবং অন্যান্য জিনিসপত্র নিতে পারে, ফুটেজগুলো নিতে পারে। সেই কথাগুলোই আমরা জানাচ্ছিলাম। আমরা একটু যেহেতু লাইভে সংযুক্ত রয়েছি, আমরা আরও দু একজনের সাথে কথা বলতে চাই। আপনাদের কাছে জানতে চাই একটু যে বৈশাখটা আপনাদের কাছে কি, একটু যদি জানাতেন আমাদেরকে। বৈশাখটা আমাদের কাছে অনেক এক্সাইটিং, বিকজ সকাল সকাল উঠে লাল পাড় সাদা শাড়ি পরে, হাত ভরা চুড়ি পরে, কপালে লাল টিপ নিয়ে বের হয়ে যাব, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবো। এটাই আমার কাছে বৈশাখ। অ্যান্ড আমি আশা করি যে সবাই সব কিছু ভুলে নতুন করে শুরু করবে। জি, এমন আয়োজন, মানুষের উপস্থিতি কেমনভাবে দেখছেন? অনেক ভালো লাগছে। প্রতি বছরই অনেক বেশি মানুষ থাকে, এবং এই ফিলটা বা এই ইয়েটা দেখার জন্যই আসলে প্রতিবার সকালবেলা এখানে আসা হয়। থ্যাংক ইউ। প্রতিবার অর্থাৎ পহেলা বৈশাখের শুরুর দিনে মানুষের যে উপস্থিতি, সেটি আমাদেরকে অনন্য একটি বার্তা দেয়। সমকালীন যে বার্তাগুলো রয়েছে, এবং একই সাথে ঐতিহ্যের ধারাবাহিকতায় যে বার্তা রয়েছে, বাঙালির জাগরণের কথা বলা হয়েছে, বাঙালির ঐতিহ্যের কথা বলা হয়েছে, ইতিহাসের কথা বলা হয়েছে, সেই সকল কিছু নিয়েই কিন্তু বাঙালি এবং সেই বাঙালির যে বহিঃপ্রকাশ, বাঙালিয়ানার যে বহিঃপ্রকাশ, সেটি আসলে ক্রমান্বয়ে আমরা দেখছি মানুষের উপস্থিতির মাধ্যমে, এবং সেই উপস্থিতিতে সামিল হবে আরও অনেকেই। আমরা ধারণা করছি সেটা বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়বে, এবং যেটি আপনাকে জানাচ্ছিলাম মূলত শাওন, এটি কয়েকটি স্তরে বিন্যস্ত থাকবে মূলত, এবং সেই বিন্যস্ত থাকার জায়গায় শুরুর দিকে অশ্বারোহী দল থাকার পরবর্তীতে কিন্তু যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তারা রয়েছেন, তারা একটি সুশৃঙ্খল ব্যানার নিয়ে সেখানে উপস্থিত থাকবে, এবং তারপর বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে এখানে উপস্থিত থাকবে আরও অনেকেই, অর্থাৎ সাধারণ মানুষের। এবং সেখানে বেশ কয়েকটি 6টি মোটিভ কিন্তু থাকছে এবারের শোভাযাত্রায়, যার মধ্যে মোরগ রয়েছে, অর্থাৎ নবজাগরণের যে সূর্য উদিত হওয়ার মাধ্যমে যে নতুন শুরু হয়, সেটির একটি প্রতিফলন এখানে থাকছে। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিপাদ্যে এবারের সেই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে। শাওন। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের সিআরবিতে বর্ষবরণের বর্ণিল আয়োজন চলছে। আলামিন শুভ নববর্ষ। বর্ষবরণের সার্বিক আয়োজন কেমন দেখছেন সেটি জানতে চাই। দর্শক এবং আয়োজক যারা রয়েছেন তারা কি বলছেন সেটিও বলবেন।
শাওন, শুভ নববর্ষ এবং বর্ষবরণকে ঘিরে আমরা দেখছি চট্টগ্রামের, আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে সিআরবি শিরিষতলায় এবং এর আগে ছিলাম ডিসি হিলে। চট্টগ্রামের যতগুলো সাংস্কৃতিক অঙ্গন সাথে জড়িত যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখছি যে বর্ষকে বরণ করার জন্য, এই নববর্ষকে বরণ করার জন্য নানা ব্যাপক আয়োজন এরই মধ্যে নেওয়া হয়েছে। সকাল থেকে আমরা দেখছি যে সূর্যোদয়ের সাথে সাথেই সেটি শুরু হয়েছে। চট্টগ্রামের শিরিষতলায় আমরা দেখছি বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর আমরা দেখছি যে তাদের যে কোরাস গান যেগুলো থাকে, দলবদ্ধ গান, সেগুলো শুরু হয়েছে। কোনোটিতে এসো হে বৈশাখের আমন্ত্রণ আমরা দেখছি যে বৈশাখকে আমন্ত্রণ জানানো হচ্ছে। দেশাত্মবোধক যে গানগুলো রয়েছে সেগুলো আমরা শুনতে পাচ্ছি, আধুনিক গান শুনতে পাচ্ছি, পাশাপাশি নৃত্য পরিবেশনাও রয়েছে। এই যে বৈশাখ, সেই বৈশাখকে বরণ করার জন্য সার্বিক যে প্রস্তুতি সেটা কিন্তু চট্টগ্রামের এই শিরিষতলার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে জেলা শিল্পকলা একাডেমি, সেখানেও কিন্তু আয়োজন রয়েছে এবং কিছুক্ষণ পরেই মঙ্গল শোভাযাত্রা। আলামিন শিকদার আমাদেরকে চট্টগ্রামের আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন। দর্শক, আমরা আরও একবার চলে যেতে চাই রমনা বটমূলে ছায়ানটে। সেখানে জাতীয় সঙ্গীত ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। সামনে তো দেন না। দর্শক, জাগো আলোক লগো নিয়ে গান দিয়ে শুরু হয়েছিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের সমাপনী অনুষ্ঠান হয়ে গেল। আমরা এতক্ষণ ছায়ানটের আয়োজনটিতে ছিলাম, এরই সাথে আমরা ছায়ানটের আয়োজন শেষ করছি। 25 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার হত্যা মামলা।
এদিকে বিচার চলাকালীন সময়ে একাধিক আসামির মৃত্যু হয়েছে। গত বছর হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমলেও পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় দিন গুনছেন আসামিপক্ষ। এদিকে একই ঘটনায় করা বিস্ফোরক মামলার রায় আগামী বৈশাখের আগে ঘোষণা করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলছেন, হত্যা মামলার রায় প্রকাশের পর রাষ্ট্রের নির্দেশনায় চূড়ান্ত নিষ্পত্তি করা হবে। রাব্বি হোসেনের রিপোর্ট। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। আকস্মিক এই হামলায় নিহত হয় 10 জন। সেই ঘটনার 7 বছর পর 2008 সালে 14 জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি অভিযোগপত্র দেয় সিআইডি। পরে 2014 সালে হত্যা মামলার প্রধান আসামি মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। যদিও 2025 সালে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত ও যাবজ্জীবন প্রাপ্তদের সাজা কমে যায়। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ না হওয়ায় এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছেন না তারা। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে আসামিপক্ষ আপিল করলে এটি আপিল বিভাগে শুনানি হবে, তারপরে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে। আশা করব এই মামলার পূর্ণাঙ্গ রায় যেন দ্রুতই প্রকাশ করা হয়। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, রায় প্রকাশ হলে তা পর্যালোচনা করে রাষ্ট্রের নির্দেশনা নিয়ে চূড়ান্ত নিষ্পত্তির দিকে আগানো হবে। আমি চেষ্টা করব যতদূর সম্ভব এই মামলার রায়টি যদি প্রকাশ হয় সে ব্যাপারে চেষ্টা করা, এবং সেই রায়টি প্রকাশের দেখার পরে রায় পর্যালোচনা করার পরে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের ইনস্ট্রাকশন নিয়ে সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে 25 বছরেও রমনা বটমূলে বোমা হামলায় করা বিস্ফোরক আইনের মামলাটি বিচারিক আদালতের গণ্ডি পার হয়নি। মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন আসামিপক্ষের আইনজীবীরা। যদিও পাবলিক প্রসিকিউটর বলছেন, আগামী বৈশাখের আগেই এই মামলার রায় ঘোষণা হবে। ট্রায়াল করে যা হওয়ার একটা করে দাও, দেন আপিলে গিয়ে তারা দেখবে। একটা ক্রিমিনাল মামলা যদি এরকম 20 বছর চলতে থাকে আর 20 বছরে যদি আসামিরা কাস্টডিতে থাকে, এটা ন্যায় বিচারের পরিপন্থী। একটু সময় লেগেছে, এই মামলাটিও এখন আর সেই স্টে নাই। আমরা আশা করছি এই মামলাও আসামিদের সর্বোচ্চ শাস্তি পাবে। বিস্ফোরক আইনের মামলাটি সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে আগামী 9 জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য ধার্য রয়েছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লায় চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 6 জন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ওসি জানান, দিনাজপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা 13 জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে 7 জন নিহত হন এবং আহত হন 6 জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতরা সবাই দিনাজপুরের বাসিন্দা। দর্শক, আরও একবার বর্ষবরণের খবর জেনে নিতে চাই। এ পর্যায়ে যাব সিলেটে, সেখানে আছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শুভ নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে নগরীতে কি কি আয়োজন চলছে সেই সম্পর্কে জানতে চাই। শাওন, প্রথমেই আপনাকে নববর্ষের শুভেচ্ছা এবং যমুনার যারা দর্শকরা আছেন তাদেরকে শুভ নববর্ষ জানাচ্ছি। সকাল থেকেই সিলেটের বিভিন্ন আয়োজনের মধ্যে অর্থাৎ উৎসবের মধ্য দিয়েই এই যে পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বছরকে বরণের যেসব আয়োজন, সেই আয়োজনগুলো সিলেট নগরীতে চলছে। আমরা এই মুহূর্তে আছি ব্লুবার্ড স্কুলের মাঠে এবং সেখানে আমরা যেটি দেখছি, শ্রুতি সিলেট যারা 22 বছর ধরে নতুন বছরকে বরণ করে তাদের নানা আয়োজন থাকে, এবারও তাদের সেই আয়োজন। এবং এখন আসলে গীতবিতান বাংলাদেশের উদ্যোগে যারা শিশু কিশোর বা গীতবিতানের যারা শিল্পীরা রয়েছেন তারা যে গানের মধ্য দিয়ে আসলে এই নববর্ষকে তারা উৎসব আয়োজনের মধ্য দিয়ে তারা বরণ করে নিচ্ছেন। এছাড়াও সিলেট নগরীতে আজকে দিনব্যাপী আয়োজন রয়েছে এবং এই যে শ্রুতির যে বসন্ত বরণ উৎসব বা বর্ষবরণ উৎসব, সেই বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেছেন কিন্তু শ্রমমন্ত্রী এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধন শেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন, প্রথমতই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং
যেমনটি বলছিলাম যে এই যে আয়োজন, সেই আয়োজনের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধন শেষে তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে নতুন সরকার যাতে এই বছরটা আরও ভালো মানুষের জন্য কাজ করতে পারে, বাংলাদেশ যাতে এগিয়ে যায় সেই প্রত্যাশা রেখেছেন। এবং পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে এই যে দেশে নানা আসলে অরাজকতা চলছে বা দেশে নানা বিশৃঙ্খল ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোকে তিনি বলছেন যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়নি এক সময়, তারাই আসলে এই বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তবে এই যে বাঙালিত্ব নিয়ে যে বাঙালি মানুষ, যে বাংলাদেশি মানুষ, তারা আসলে সকল ষড়যন্ত্র রুখে দিবে সেই প্রত্যাশার কথা তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি এই আয়োজনগুলোতে যারা আসেন তারাও বলছেন যে আবহমান কাল থেকে এই বাংলার জনগণ যেই সংস্কৃতি, যে আদর্শ নিয়ে আসলে এগিয়ে যাচ্ছে, সেই আদর্শ, সেই সংস্কৃতি নিয়েই আগামীতে দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ এগিয়ে যাবে। এতে করে যত বাধা বিপত্তি আসবে, সেটি স্বাধীনতা সার্বভৌমত্ব বা বাঙালি সংস্কৃতির উপর আসবে, সেই সকল বাধা বিপত্তি ষড়যন্ত্রকে এই বাংলার মানুষ তার সংস্কৃতির মধ্য দিয়েই রুখে দেবে, সেই প্রত্যাশার কথাও আসলে এখানে যারা আসছেন তারা বলছেন। এবং সিলেট জুড়ে কিন্তু আজকে নানা আয়োজন রয়েছে, নানা উৎসব রয়েছে এবং প্রতিটি আয়োজন এবং উৎসবে আমরা যেটি সকাল থেকে দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, শিশু এসেছে তার বাবা মার হাত ধরে, এবং আমরা দেখেছি যে বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী পুরুষ প্রত্যেকেই এখানে এসেছেন এবং তারা এই যে বর্ষের নতুন যে বছর, সেই বছরকে আনন্দ, আয়োজন, উৎসবের মধ্য দিয়ে গানে, কবিতায়, আবৃত্তি, নৃত্য, এই যে আবহমান কাল ধরে যেই সংস্কৃতি বাংলাদেশের মানুষ লালন করে আসছেন, সেই সংস্কৃতিকে ধারণ বা সেই সংস্কৃতির মধ্য দিয়েই আসলে নতুন বছরকে তারা বরণ করে নিচ্ছেন। এবং এর আগে গতকাল আমরা দেখেছি যে সিলেটে আসলে বর্ষ বিদায় হয়েছে, শেষ বিকেলে চাঁদনী ঘাটে অর্থাৎ সিলেটের সুরমা নদীর পাড়ে বিদায় যে বছর 1432কে বিদায় দেওয়া হয়েছে। এবং আজ সকাল থেকে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন তারা 1433কে আসলে বরণ করে নিচ্ছেন। এবং এই যে বর্ষবরণের যে আয়োজন, সেই আয়োজনগুলো যাতে আসলে নির্বিচ্ছিন্নভাবে থাকতে পারে, সেই আয়োজনগুলো যাতে আসলে নির্বিঘ্নে করা যেতে পারে, সেজন্য আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে যারা সদস্যরা রয়েছেন তারাও প্রতিটি অনুষ্ঠানের আশপাশ এলাকা তারা আসলে নজরদারিতে রেখেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়গুলো আমরা আসলে দেখেছি। এবং আমরা একটু যদি গান শোনার চেষ্টা করি আসলে, এবং এই যে আনন্দ আয়োজন, সেই আনন্দ আয়োজন আসলে সারা দিনব্যাপী চলবে এবং এই নতুন বছরকে আসলে এই আনন্দ আয়োজনের মধ্য দিয়ে যাতে বরণ করে, যে অতীতে আমরা যেভাবে দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ আসলে এই আনন্দ আয়োজনে যুক্ত হন, আজ সকাল থেকে আসলে সেটি আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে। শাওন। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই নারায়ণগঞ্জের জিন্দা পার্কে। সেখানে আছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, শুভ নববর্ষ, বর্ষবরণের কি আয়োজন চলছে জানতে চাই। শুভ নববর্ষ, কি সুন্দর আয়োজন এখানে জিন্দা পার্কে, ঢাকার অদূরে। দর্শকদের সরাসরি সেই দৃশ্যই দেখাতে চাই। কি নেই এখানে, যাত্রাপালা, কবিতা, পুঁথিপাঠ, একেবারে যেন শেকড়ে ফিরে যাওয়া, সেই সময়ের বিষয়গুলো তুলে ধরা মঞ্চে। একেবারেই এখানে সাধারণ যে মানুষ আছেন তারা সেই উপভোগ করছেন শিক্ষার্থীদেরকে, একেবারে কিশোরদের আয়োজন। আমি দেখাতে নিশ্চয়ই সেই দৃশ্য দেখছেন। বাঙালির আবহমান কাল ধরে যেসব বিষয় যুগে যুগে চলে এসেছে সেইগুলোই তুলে ধরা হচ্ছে এখানে, সব কিছুই আছে। আমি যেমনটি বলছিলাম, পুঁথিপাঠের আসরের মধ্য দিয়ে পুঁথিপাঠ একেবারে হারিয়ে গিয়েছিল, সেটি তুলে ধরা হচ্ছে। এই মুহূর্তে যাত্রাপালা, যাত্রা গানের মধ্য দিয়ে বিশেষ করে এই যে তরুণরা রয়েছে তারা তো ভুলেই গেছেন যাত্রাপালার বিষয়টি, সেটি এখানকার লিটল অ্যাঞ্জেলসের শিক্ষার্থীরা তুলে ধরছেন। যাত্রাপালা কতটা সুন্দর, মনোমুগ্ধকর হতে পারে। আর শিশুরাও তো সামনে সারিতে বসে কি সুন্দর উপভোগ করছেন নতুন এই বছরে, নতুনভাবে চাওয়া পাওয়ার মেলবন্ধনে, সেগুলোই তারা তুলে ধরতে চান নতুন করে। এবং তারা বলছেন পুরাতন যত জড়া আছে সেগুলো ভুলেও যেতে চান, আর সেটি শুধু ভুলে যেতে চান যেগুলো অকল্যাণকর, আর যেগুলো কল্যাণ সেগুলো সাথে করে নিয়েই সামনে এগিয়ে যেতে চান। আর এই দৃশ্য দেখে নিশ্চয়ই অভিভূত হওয়ার কথা। একেবারে পাখ পাখালি, সকালবেলায় ভোরে পাখির যখন ডাক শুরু হয়েছে তখনই শুরু হয়েছে এই আয়োজন। সেই আয়োজন এখনো চলছে, আমি একটু কিছুটা শোনাতেও চাই।
যাত্রাপালার যে আয়োজন সেটি যে সুর, সেটি সুর তো আদি সুর। যে কোনো স্থানেই সেই সুরের যখন ঝংকার শুরু হয়, সাধারণ মানুষ যারা এই সুরের সঙ্গে সম্পৃক্ত কোনো না কোনোভাবে কোনোদিন শুনেছেন, জেনেছেন, তারা কিন্তু ফিরে যান সেই সময়ে, অথবা কেউ কেউ ফিরে যান সেই শৈশবে, আবার কেউ সেই শৈশবটাকে সাথে করে নিয়ে এখানে বসে আছেন। কিশোররা, শিশুরা এবং বয়োবৃদ্ধরাও এখানে আছেন। এলাকার মানুষের এই আয়োজন, জিন্দা পার্কের এই আয়োজন প্রতি বছরই হয়ে থাকে। এই এলাকার মানুষের বিনোদন দেওয়ার জন্য এমন আয়োজন আসলে চোখে পড়ে না আশেপাশে, বিশেষ করে রাজধানীর অদূরে এমন দৃষ্টিনন্দন, এমন আনন্দ সুন্দর যে আয়োজন থাকতে পারে সেটা অবিশ্বাস্যতেই সাধারণ মানুষ যারা এই জিন্দা পার্কে আসতে চান তারা নিশ্চয়ই এসে এমন আনন্দ উপভোগ করতে পারবেন। শাওন। অহন, নিঃসন্দেহে চমৎকার একটি আয়োজন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নতুন বছরকে স্বাগত জানাতে খুলনাতেও চলছে নানা আয়োজন, সেই খবরাখবর জেনে নেব। সহকর্মী প্রবীর বিশ্বাস এখন যুক্ত হচ্ছেন। প্রবীর, নতুন বছরের শুভেচ্ছা। বর্ষবরণের সার্বিক আয়োজন কেমন দেখছেন? নতুন বছরে মানুষের প্রত্যাশার কথা নিশ্চয়ই শুনেছেন আপনি, সেটি জানতে চাই। নাচে গানে শোভাযাত্রা, বিভিন্ন মেলা, গ্রামীণ বিভিন্ন খেলা, নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার মানুষ প্রত্যুষেই কিন্তু এসো হে বৈশাখ এর সঙ্গে বৈশাখকে বরণ করেছে। একই সঙ্গে বঙ্গাব্দ 1333কে খুলনার মানুষ সাদরে গ্রহণ করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর হাদিস পার্কে, যেখানে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠান চলছে। কিছু সময় আগে শোভাযাত্রাটি সম্পন্ন হয়েছে, যেটি খুলনা রেল স্টেশন থেকে শুরু হয়ে হাদিস পার্কে এসে শেষ হয়। এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও খুলনার বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন তারাও কিন্তু এই দিবসটি উদযাপন করছে। বিশেষ করে উদীচী, বর্ষবরণ পর্ষদ, রূপান্তর, খোলা সাংবাদিক ইউনিয়ন, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ নানান অনুষ্ঠান করছে নানান সংগঠন। একইভাবে গ্রামীণ খেলা, লোকমেলা সহ বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে কিন্তু মানুষ এটি উদযাপন করছে। কিছু সময় আগে যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে মানুষ আগামী দিনের একটি সুন্দর দিন প্রত্যাশা করেছে এবং মনে করে যে নবযাত্রার মধ্য দিয়ে এই দিনটির সূচনা হলো, যে দিনটি বাঙালি সংস্কৃতির অংশ, যে দিনটি কোনো ধর্মীয় চেতনায় নয়, আপামর অসাম্প্রদায়িক একটি উৎসব। সেই উৎসব আয়োজনের মধ্য দিয়ে এই দেশের মানুষ তাদের হাজার বছরের যে লালিত সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি একইভাবে যেমন প্রতিপালন করছে, তেমনি একসঙ্গে পথ চলার অনুপ্রেরণা তারা সঞ্চয় করছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা দেখেছি নানা শ্রেণী পেশার মানুষের সাথে সব বয়সী মানুষ আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছে এবং নতুন পোশাক, নতুনভাবে, নতুন সাজে তারা দিনটিকে যেমন উদযাপন করছে, তেমনই দৃঢ় প্রত্যয় করছে আগামীতে এনে একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করার জন্য। এবং সকলে মনে করে যে সুন্দর চেতনার মধ্য দিয়ে এই দেশে নববর্ষ উদযাপন হয়েছে, আগামীতে একটি সুন্দরভাবে এবং অনিন্দ সুন্দর দিন এই বছরটি সকলে কাটবে, এমনই কিন্তু সকলে প্রত্যাশা করে। একসঙ্গে অসাম্প্রদায়িক চেতনায় এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে, সেটি কিন্তু সকলেরই প্রত্যাশা। শাওন। নাচে গানে বর্ষবরণের অনুষ্ঠান দেখছিলাম সরাসরি আপনার মাধ্যমে। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই সিরাজগঞ্জে। সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সেখানে রয়েছেন। রুবেল, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, কিভাবে বর্ষবরণ হচ্ছে জানতে চাই। শুভ নববর্ষ শাওন। আসলে সিরাজগঞ্জের মানুষ, যমুনা পাড়ের মানুষ কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিরাজগঞ্জ তাদের সেই নববর্ষকে বরণ করছেন। সকাল থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে মূলত শুরু হয়েছিল বর্ণাঢ্য র্যালি। এরপর থেকে কিন্তু রয়েছে সমস্ত কলেজগুলো যেগুলো রয়েছে, এবং আমি এখন রয়েছি সিরাজগঞ্জ বেলকুচি সরকারি যে কলেজ রয়েছে সেই সরকারি কলেজে। মূলত এখানে কিন্তু সকাল থেকে প্রস্তুতি নিয়েছে, এখন তারা বর্ণাঢ্য র্যালি বের করছেন। দিনব্যাপী নানা আয়োজন থাকবে, যমুনার পাড়ে থাকবে পান্তা ইলিশের আয়োজন, থাকবে নানা আয়োজন। আর কথা বলতে চাচ্ছি এখানকার যিনি সংশ্লিষ্ট হয়েছেন তার সাথে। এই যে স্থানীয়ভাবে আপনার আসনে সার্বিকভাবে বর্ষবরণ করতে কতটুকু প্রস্তুত আপনারা? আমরা সকলেই বিভিন্ন সংগঠন, কলেজ, উপজেলা পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নববর্ষকে বরণ করার জন্য সকলেই প্রস্তুতি নিয়েছে এবং সকলের প্রতি আহ্বান রাখব, সকলেই যেন সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ যে সকল কর্মসূচি রয়েছে, খেলাধুলা, সকলেই যেন সেটা উপভোগ করে এবং বাংলা ভাষাকে
এবং নববর্ষকে সবাই যেন বরণ করে নেয়, এবং আমি সেই সাথে এই নববর্ষ উপলক্ষে বেলকুচি চৌহালিয়া নাইতপুরবাসীকে শুভেচ্ছা জানাই এবং তাদের শুভকামনা করি। স্যার দিনব্যাপী আপনার কি কি আয়োজন থাকছে? আমার র্যালির পরবর্তী আছে দই চিড়ে খাওয়া, তারপরে আছে রোবারদের একটি ডিসপ্লে, এবং সবচেয়ে মজার যেটা আছে বাংলার ঐতিহ্য লাঠি খেলা, এবং পরবর্তীতে আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এবং সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলী। আপনাকে এই যে বাংলাকে বরণ করতে আপনারা কতটুকু প্রস্তুতি রয়েছেন, এবং এই যে পান্তা ইলিশ সহ নানা আয়োজন থাকছে আপনার এলাকায়, কেমন লাগছে? আমাদের নববর্ষ উপলক্ষে বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের জন্য, আমাদের চিরাচরিত ঐতিহ্যের জন্য আমাদের ভালো লাগছে, এবং বেলকুচিবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষকে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শাওন, যেমনটা দেখছিলেন আসলে এখানকার শিক্ষার্থীরাও কিন্তু আসলে তারা সকাল থেকেই সাজিয়ে এসেছে সাজসজ্জা রব কিন্তু প্রতিটি উপজেলাতে এবং আমাদের এই অনুষ্ঠানগুলোতেও, অর্থাৎ এখানে পালকি সাজানো হয়েছে ভ্রাম্যমান সেই জমিদার খাজনা কীভাবে আদায় করতো এবং কীভাবে হালখাতাগুলো হতো, সব কিছুই আসলে করা হয়েছে অনেকদম গ্রামীণ পরিবেশ, এবং গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে নানাভাবে। অর্থাৎ দিনব্যাপী সিরাজগঞ্জের প্রতিটি জায়গাতেই কিন্তু এভাবে আয়োজন থাকবে, এবং বাংলা নতুন বর্ষকে বরণ করতে পুরোটাই প্রস্তুত সিরাজগঞ্জের যমুনাপাড়ার মানুষ। শাওন, অনেক ধন্যবাদ রুবেল আপনাকে। অবরোধের আওতাভুক্ত এলাকার কাছাকাছি গেলে যে কোনো ইরানি জাহাজকে সাথে সাথেই ধ্বংস করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় তিনি বলেন, ইরানের বন্দরগুলোয় যাতায়াত ঠেকাতে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ চালু হয়েছে। সাগরে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়, অবরোধ ভাঙতে চাইলে ঠিক সেভাবেই নির্মূল করা হবে ইরানের জাহাজ। ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনীর অন্তত 158টি জাহাজ ধ্বংস হয়ে সমুদ্রতলে পড়ে আছে। কিছু ফার্স্ট অ্যাটাক নৌযান এখনও চালু থাকলেও সেগুলোকে বড় হুমকি হিসেবে দেখছেন না। মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দর, উপকূলীয় এলাকা, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী সব দেশের জাহাজের জন্য প্রযোজ্য হবে এই নির্দেশনা। ইরান ছাড়া অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজ এই অবরোধের আওতায় পড়বে না। প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া। জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল। এই ঘোষণার পর থেকেই আলোচনায় এই নারী কমান্ডার। অস্ট্রেলীয় সেনাবাহিনীতে প্রায় 40 বছর ধরে কাজ করছেন সুসান। সফলভাবে নেতৃত্ব দিয়েছেন মধ্যপ্রাচ্য, আফগানিস্তান সহ বিভিন্ন স্থানে পরিচালিত মিশনে। দক্ষতা অর্জন করেছেন আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধ ব্যবস্থায়ও। সমানতালে সামলেছেন ব্যক্তিগত আর শিক্ষা জীবনও। অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে নতুন এক মাইল ফলক। 125 বছরে প্রথমবারের মতো এক নারী সেনা প্রধান পেতে যাচ্ছে দেশটি। এ ঘোষণার পর থেকেই আলোচনায় অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা সুজান কোয়েল। 1970 সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ছোট্ট একটি শহরে জন্ম সুজানের। মাত্র 17 বছর বয়সেই যোগ দেন সেনাবাহিনীতে। দীর্ঘ প্রায় 4 দশকের ক্যারিয়ারে তিনি দায়িত্ব পালন করেছেন একাধিক গুরুত্বপূর্ণ মিশনে। আফগানিস্তান, সলোমন দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুরে বিভিন্ন সামরিক মিশনে রেখেছেন নিজের দক্ষতা ও একাগ্রতার প্রমাণ। কর্মজীবনের নানা সময়ে মধ্যপ্রাচ্যে অস্ট্রেলীয় সেনাদের মোতায়েন ও ব্যবস্থাপনার পুরো দায়িত্ব ছিল তার কাঁধে। বছরের পর বছর এসব মিশনের অপারেশন, লজিস্টিক্স ও সমন্বয় সহ সবকিছুর দেখভাল করা ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধ ব্যবস্থা সামলাতেও দক্ষ সুজান। বর্তমানে সাইবার যুদ্ধ, স্পেস ডিফেন্স এবং তথ্যযুদ্ধের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেত্রগুলোর দায়িত্বে রয়েছেন তিনি। কেবল যুদ্ধের ময়দানে নয়, শিক্ষা অর্জনেও সমানতালে এগিয়েছেন সুজান। তার ঝুলিতে রয়েছে 3টি মাস্টার্স ডিগ্রি। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস আর্মি ওয়ার কলেজ থেকে নিয়েছেন উচ্চতর সামরিক প্রশিক্ষণ। পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রামেও অংশ নিয়েছেন এই নারী কমান্ডার। ব্যক্তিজীবনে 3 সন্তানের মা সুজান। তার স্বামীও অস্ট্রেলীয় সেনাবাহিনীতে কাজ করছেন একজন প্রকৌশলী হিসেবে। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে। আরও একবার শুভ নববর্ষ।